আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি এখন তোমাদেরকে লাইট রিফ্লেকশন অথবা আলোর প্রতিসরণ যে চ্যাপ্টারটা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো, এসএসসি 26 ও 27 বা তার পরবর্তী যারা, তাদের জন্য এই যে ফিজিক্সের লাইট রিফ্লেকশন অথবা আলোর প্রতিসরণের যে চ্যাপ্টারটা সেটা এখন ইন ডিটেলসে বোঝাবো। প্লাস আমি তোমাদেরকে ফিজিক্সের যে আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা অবশ্যই বই থেকে কি কি পড়তে হবে সেটা ভালো মতো বুঝিয়ে দেব। ঠিক আছে, ওকে, চলো তাইলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল যে আমরা আলোর প্রতিসরণ বলতে কি বুঝি। ঠিক আছে, সো আমরা এখানে যদি এরকম একটা সমতল চিন্তা করি, আর এই যে আমি লম্বটা টানলাম, ঠিক আছে, এটা মনে রাখবা সমতল। আচ্ছা, আমার লেখাটা একটু বোঝার চেষ্টা করবে। এটা সমতল, এটা অবিলম্ব। যখন আমরা আলোর প্রতিসরণ পড়ব তখন অবশ্যই এভাবে সমতলটা, এই যে রেখাটা টানতেছে এটা সমতল, এটা অবিলম্ব, অবশ্যই মাথায় রাখবা। তাহলে এই যে ফার্স্টে যেমন এ, এটা একটা মাধ্যম, এটা বি, একটা মাধ্যম। এখন আমি ধরলাম এ যে মাধ্যমটা, এটা হালকা মাধ্যম, ঠিক আছে। আর যেটা বি মাধ্যম, এটা একটা ঘন মাধ্যম। ওকে, তাহলে যখন একটা আলোক রশ্মি এই হালকা মাধ্যম থেকে এভাবে আপতিত হলো, তারপরে এই যে আলোক রশ্মিটা যখন ঘন মাধ্যমে যাবে তখন অবশ্যই সেটা প্রতিসরিত হবে। এখন এই যে আলোক রশ্মিটা, যেটা যেমন আমি দেখাই, যে আলোক রশ্মিটা এই যে আপতিত হলো, অবশ্যই এভাবে সোজা আঁকবা। এই যে আলোক রশ্মিটা আপতিত হলো, এই আলোক রশ্মিটা যখন প্রতিসরিত হবে, মানে যখন এই ঘন মাধ্যমে আসবে, তখন সে এরকম সোজাসুজি কিন্তু যাবে না, বরং কিছুটা বেঁকে যাবে। এখন এই যে এভাবে বেঁকে যাবে, ঠিক আছে। তাহলে এই যে বেঁকে যাওয়ার যে ঘটনাটা, এটাই মূলত আলোর প্রতিসরণ। তোমরা ডেফিনিশনটা ভালো মতো একটু শিখে নিবা। তাহলে এখানে এই যে আলোক রশ্মিটা যে আলোক রশ্মিটা আপতিত হলো, এটা আপতিত রশ্মি। আর যে আলোক রশ্মিটা এভাবে প্রতিসরিত হলো ঘন মাধ্যমে, এটা প্রতিসরিত রশ্মি। এখন অবশ্যই মনে রাখবা এখানে কয়েকটা টার্ম। ফার্স্টে তো বললাম আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি। তারপরে এখানে এই যে আপতিত রশ্মি, এটা এই অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করলো বা অ্যাঙ্গেলটা তৈরি করলো, এটাকে আমি ধরলাম থিটা এ। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে প্রতিসরিত রশ্মিটা, এটা যে অ্যাঙ্গেলটা তৈরি করলো এই অবিলম্বের সাথে, এটা প্রতিসরণ কোণ, ঠিক আছে। এটাকে ধরলাম আমি থিটা বি। আর এটা তো বললামই, এটা অবশ্যই মনে রাখবা সমতল, আর এটা অবিলম্ব। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, তারপর এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। অনেক সময় তোমাদের এক্সাম কোয়েশনে এই যে আপতিত রশ্মি সমতলের সাথে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, ঠিক আছে। তখন কিন্তু অবশ্যই আপতন কোণ বের করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা অবশ্যই বের করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আসো, এখানে তো আমি দেখালাম যে আলোক রশ্মি যখন এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলো। এখন যদি আলোক রশ্মি কোনো কারণে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, যেমন এভাবে আমি সমতল আঁকলাম, এটা অবিলম্ব। এখন আমি ধরলাম এটা একটা ঘন মাধ্যম, এটা একটা হালকা মাধ্যম, ঠিক আছে। এটা মনে রাখবা। এখন আলোক রশ্মি তো এমন তো না যে সব সময় হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমেও যেতে পারে। তখন কি হবে, আলোক রশ্মিটা এই যে আমাদের
বিন্দুতে কেন্দ্রবিন্দুতে আপতিত হবে। অবশ্যই এগুলো একদম সোজা তামরা, ঠিক আছে। তারপরে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন কিন্তু হচ্ছে এরকম প্রতিসরিত হবে না। না হয়ে কী হবে, সে এই যে অবিলম্ব আছে এই অবিলম্ব থেকে হচ্ছে দূরে সরে যাবে, ঠিক আছে। তখন কি হবে, এই যে হচ্ছে আপতিত রশ্মি, এটা আপতন কোণ তৈরি করলো আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ তৈরি করলো। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আপতন কোণটা তৈরি হলো আর এখানে হচ্ছে আমি ধরলাম তা হচ্ছে আমাদের থিটা এ, আর এই যে প্রতিসরণ কোণ থিটা বি। এখানে অবশ্যই বোঝা যাইতেছে যে এই যে প্রতিসরণ কোণ মানে হচ্ছে থিটা বি যেটা, এটা অবশ্যই থিটা এর থেকে হচ্ছে বড়। ওকে, তাহলে আগে যেটা আমরা দেখাইছিলাম যে হালকা মাধ্যম থেকে হচ্ছে ঘন মাধ্যমে যখন হচ্ছে প্রতিসরিত হয় তাহলে তখন কি ঘটনা ঘটবে, যেমন আবারও দেখাই, এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। যখন আলোক রশ্মিটা এভাবে আপতিত হলো তখন সে অবিলম্বে কাছাকাছি সরে যাবে। তাহলে এই যে আপতন কোণ, যেমন এটা ধরলাম থিটা এ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা ধরলাম থিটা বি, তখন কিন্তু থিটা এ যেটা ওইটা হচ্ছে থিটা বি এর থেকে বড়। তাহলে অবশ্যই বুঝতে পারছো যখন আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল তখন হচ্ছে আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড়। আর যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন কিন্তু প্রতিসরণ যে কোণটা থাকবে সেটা অবশ্যই হচ্ছে আপতন কোণের থেকে হচ্ছে বড় হবে। তাহলে অবশ্যই এই জিনিসটা মনে রাখবা যে আলোর প্রতিসরণ বলতে এখানে দুইটা ঘটনা হতে পারে, যে প্রথমত আলোক রশ্মি হচ্ছে যেমন এটা হালকা মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। আলোক রশ্মি যখন হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হবে তখন সে হচ্ছে অবিলম্বের কাছাকাছি সরে যাবে। আর যখন হচ্ছে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন সে হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই যে এভাবে দূরে সরে যাবে। তাহলে বুঝতেই পারতেছো এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করলো অর্থাৎ আপতন কোণ, এটা অবশ্যই প্রতিসরণ কোণের থেকে বড়। আর যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হলো তখন যে আপতন কোণ তৈরি হলো সেটা প্রতিসরণ কোণের থেকে ছোট। তাহলে এই যে দুইটা ঘটনা, এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা, এই ঘটনাটাই হচ্ছে বেসিকলি আলোর প্রতিসরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো এই যে আমি তোমাদেরকে বললাম যে একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম। এখন আমরা কিভাবে বুঝবো যে কোন মাধ্যমটা হালকা মাধ্যম এবং হচ্ছে আমাদের কোন মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম? কাইন্ডলি তোমরা লেখা একটু বুঝে নিও আমার কথার সাথে, ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে এই যে হালকা মাধ্যম এবং হচ্ছে ঘন মাধ্যম, এটা আমরা হচ্ছে বুঝবো প্রতিসরণাঙ্ক যেটা এই ওয়ার্ডের মাধ্যমে। তাহলে এখন আমরা বুঝবো যে হোয়াট ইজ প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। প্রতিসরণাঙ্ক, তার আগে এখানে বলি যে যে প্রতিসরণাঙ্ককে বেসিকলি হচ্ছে আমরা এরকম চিহ্ন, এটাকে বলা হয় ইটা। প্রতিসরণাঙ্ককে ইটা দিয়ে প্রকাশ করা হয়। এখন হচ্ছে যে মাধ্যমের ইটাটা হচ্ছে বেশি হবে সেই মাধ্যমটা হবে ঘন মাধ্যম, যে মাধ্যমে ইটাটা হচ্ছে কম হবে এই মাধ্যমকে আমরা বলবো হচ্ছে হালকা মাধ্যম, ঠিক আছে। তাহলে অবশ্যই এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইটা বা প্রতিসরণাঙ্ক বলতে আসলে কি বুঝি, ঠিক আছে। তাহলে প্রতিসরণাঙ্ক বলতে আসলে বোঝানো হয়, যেমন ধরো এখানে যদি আমি দেখাই আবারও, এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে হালকা মাধ্যম, যেমন এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। সো আমরা কী পড়ছি, যখন আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপতিত হয় তখন প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের কাছাকাছি সরে যায়। আর এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করলো সেটাকে আমরা বলবো আপতন কোণ। এটা আমরা ধরে নিলাম হচ্ছে থিটা আই, বা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো। যদি এটা আমি এ মাধ্যম ধরি তাহলে এটা হচ্ছে থিটা এ ধরবা, আর এটা হচ্ছে বি মাধ্যম যদি ধরি প্রতিসরণ কোণটাকে আমরা থিটা বি ধরবো।
তাহলে এই যে আপতন কোণ এবং হচ্ছে প্রতিসরণ কোণ, এখন আমি যদি হচ্ছে আপতন কোণের, তাহলে এখানে একটু মনে রাখো যে আপতন কোণকে আমরা থিটা এ আর প্রতিসরণ কোণটা হচ্ছে থিটা বি। তাহলে আপতন কোণের হচ্ছে সাইন যদি এখানে আমরা নেই তাহলে কি হবে, আপতন কোণের সাইন তাহলে হবে সাইন থিটা এ, এবং প্রতিসরণ কোণের যদি হচ্ছে আমরা সাইন নেই, যেমন এটা হচ্ছে প্রতিসরণ কোণের সাইন, তাহলে হবে সাইন থিটা বি। এখন আমরা যদি এটা রেশিও নেই যে সাইন থিটা এ বাই সাইন থিটা বি, এই যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, এই যে রেশিওটা, এটাকে মূলত আমরা বলবো প্রতিসরণাঙ্ক বা হচ্ছে ইটা। ঠিক আছে, আশা করি অবশ্যই বুঝতে পারছো। তাহলে এই যে হচ্ছে আমরা বললাম যে যখন আলোক রশ্মিটা হচ্ছে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যখন আপতিত হবে, সেটা হতে পারে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, তখন হচ্ছে এই যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে হচ্ছে সাইনের অনুপাতটা, সেটাকেই আমরা মূলত বলবো হচ্ছে প্রতিসরণাঙ্ক। এখন এই যে হচ্ছে মাথায় রাখবা যে সাইন থিটা এ বাই সাইন থিটা বি, যেটা এটাই হচ্ছে বেসিকলি প্রতিসরণাঙ্ক। ক্লিয়ার? এখন আসো হচ্ছে এই যে প্রতিসরণের সূত্র, তোমরা বইয়ে দেখবা যে প্রতিসরণের জন্য হচ্ছে দুইটা সূত্র হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে, এখন আমি যে হচ্ছে তোমাদেরকে প্রতিসরণাঙ্ক হচ্ছে বুঝাইলাম, এই প্রতিসরণাঙ্কটাই হচ্ছে মূলত প্রতিসরণের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এটা মনে রাখবা যে প্রতিসরণাঙ্ক এটাই হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। সেম কাহিনী, কিন্তু এটা মনে রাখবা প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এখন অবশ্য মনে রাখবা প্রতিসরণের দ্বিতীয় সূত্র একটা স্পেশাল নাম আছে, ওইটাকে বলা হয় স্নেলের সূত্র। কিসের সূত্র? স্নেলের সূত্র বলা হয়। তাহলে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা। তারপরে হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্রটা কি, এটা অবশ্যই একদম ইজি। এই যে আমরা বললাম যে এটা একটা হচ্ছে সমতল, এটা হচ্ছে একটা অবিলম্ব, তারপরে হচ্ছে আমাদের এই যে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। এই যে এই কাহিনীগুলা যেমন সমতল, অবিলম্ব, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, এগুলা কিন্তু সব একই সমতলে অবস্থান করবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। মানে জাস্ট ইমাজিন করো, এটা তো হচ্ছে আমরা 3D ফিগার দিয়ে দেখানো পসিবল না। আমরা যদি এখানে 3D ফিগার দিয়ে দেখাইতে পারতাম তাহলে অবশ্যই দেখতে এটা হচ্ছে একটাই সমতল। এটাই বলছে যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, সমতল এবং অবিলম্ব এরা সবাই একই সমতলে থাকবে। সো এটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। তাহলে আমরা পড়লাম কি কি, যে প্রতিসরণ বলতে আমরা এখানে কি বুঝলাম, এটা অবশ্য মনে রাখবা আলোক রশ্মি যে বেঁকে যাওয়ার ঘটনা, সেটাই হচ্ছে প্রতিসরণ। তারপরে পড়লাম হচ্ছে প্রতিসরণের দুইটা সূত্র পড়লাম, তার মধ্যে প্রতিসরণের প্রথম সূত্র তো বললামই, আর দ্বিতীয় সূত্র আরেকটা নাম হচ্ছে স্নেলের সূত্র। তারপরে পড়লাম হচ্ছে প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, এটা আমরা পড়লাম। এখন আসো এই যে প্রতিসরণাঙ্ক, তারপরে আরেকটা ওয়ার্ড আছে তোমরা দেখবা যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, তাহলে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলতে আসলে কি বোঝানো হয়, আপেক্ষিক কথাটার অর্থ যখনই, আপেক্ষিক ওয়ার্ডটা যখনই আসবে তখনই মনে রাখবা আপেক্ষিক মানে একটার সাপেক্ষে আরেকটা, কোনো অ্যাকচুয়াল কিছু না, জাস্ট একটা মাধ্যমের সাপেক্ষে, একটা মাধ্যমের সাপেক্ষে একটা মাধ্যম এবং হচ্ছে আরেকটা মাধ্যম, দুইটা মাধ্যম থাকবে। এই যে এ মাধ্যম বি মাধ্যম আমরা বললাম, এখন হচ্ছে একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক, এটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। যেমন ইমাজিন করো এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। ঠিক আছে, হোয়াট এভার, এটা হালকা মাধ্যম অথবা ঘন মাধ্যম যেটি হোক না কেন, আমরা বোঝার সুবিধার্থে ধরলাম এটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে একটা ঘন মাধ্যম। ঠিক আছে, মানে যেহেতু রশ্মিটা আমাদেরকে ড্র করতে হবে, তাহলে এখানে হচ্ছে কি বললাম, আপতিত হলে সেটা অবিলম্বে কাছাকাছি সরে যাবে। তাহলে এখানে হচ্ছে
এই যে আলোক রশ্মিটা এ মাধ্যম থেকে বি মাধ্যমে হচ্ছে, আমরা এখানে একটু ক্লিয়ার করি। যেমন হচ্ছে এটা এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। এই যে এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেল। এখন আমি তো চাইলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে প্রতিসরণাঙ্কটা বের করতে বলতে পারি, তাই না? তাহলে এখন এটা কিভাবে বের করতে বলবো? যদি তোমাকে বলা হয় যে এ মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা যদি বের করতে বলা হয়, বি মাধ্যমের এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক বের করতে যদি বলা হয়, তখন তোমরা কি করবা? এখানে এ এটা বি এটা দেবা। এটা মানে হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটা সমান হবে ইটা বি বাই ইটা এ। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। এটা হচ্ছে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওকে, তাহলে এটা এখন ধরো আমি এক্সাম্পল হিসেবে দেখাই। যেমন এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে অবিলম্ব। সো প্রথমত বললাম যে এ মাধ্যমটা হচ্ছে শূন্য মাধ্যম, যেটা নর্মালি তোমাদের কোয়েশ্চনে থাকে। বি মাধ্যমটা হচ্ছে কি? পানি মাধ্যম। ঠিক আছে, তাহলে আমরা জানি শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.001 ধরলাম। তারপরে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। ঠিক আছে, তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি যে এখানে শূন্য মাধ্যমের সাপেক্ষে, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলছিলাম যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেটা হালকা মাধ্যম। তাহলে এটার যেহেতু প্রতিসরণাঙ্ক 1, এটা প্রতিসরণাঙ্ক 1.3, তাহলে অবশ্যই এখানে 1টা হচ্ছে 1.3 থেকে বড়। তাহলে এখানে কি? এই যে শূন্য মাধ্যম এটা হালকা মাধ্যম, আর পানি মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে যখন এই যে পানি মাধ্যম শূন্য মাধ্যম থেকে পানি মাধ্যমে আলোক রশ্মি মানে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম অবিলম্বের দিকে সরে আসবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি বলা হয় যে শূন্য মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করো, তার মানে এখানে কি হবে? শূন্য মাধ্যম মানে হচ্ছে ইয়ার, এটা হচ্ছে ইয়ার। পানি মাধ্যম আমরা ওয়াটার ধরলাম, আগে যেখানে বি ধরছিলাম ওইখানে জাস্ট ডব্লিউ বসাই দিবা, ওয়াটার। তাহলে এখানে এই যে শূন্য মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা সমান হবে ইটা ডব্লিউ বাই ইটা এ। তাহলে এখানে ডব্লিউ মানে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.33 বসাই দিবা, আর এটার প্রতিসরণাঙ্ক 1.00। তারপরে যা আসবে সেটা এটা অবশ্যই 1-এর থেকে বেশি আসবে। তাহলে এই যে একটা মাধ্যমের সাপেক্ষে আমরা আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করলাম, এটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন অবশ্যই মনে রাখবা এই যে এ ইটা বি সমান আমরা বললাম ইটা বি বাই ইটা এ। এটা সমান আমরা এটাও লিখতে পারি সি এ বাই সি বি। এবং আরেকটা মনে রাখবা, তরঙ্গ যখন পড়বা তখন এটাও লাগবে ল্যামডা এ বাই ল্যামডা বি, কম্পাঙ্কও কিন্তু লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে এফ বি বাই এফ হচ্ছে এফ, যদিও এই দুইটা আপাতত লাগবে না, বাট একটু নোট করে রাখবা। তাহলে এখানে হচ্ছে লাগবে আমাদের মূলত হচ্ছে এটা লাগবে যে এ ইটা বি সমান হচ্ছে ইটা বি বাই ইটা এ সমান হচ্ছে সি এ বাই সি বি সমান হবে সাইন টিটা এ বাই হচ্ছে সাইন টিটা বি। ঠিক আছে, তাহলে এখন আমি বলি এটা মানে হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা সমান আমরা লিখতে পারি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অথবা লিখতে পারি সি মানে আলোর বেগ, এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, অথবা এটাও লিখতে পারি যে এ মাধ্যমে যে কোণটা তৈরি হবে তার সাইন এবং বি মাধ্যমে যে কোণটা তৈরি হবে তার সাইন, এই দুইটার রেশিও। ঠিক আছে, এখন অবশ্যই আমরা জানি যে শূন্য মাধ্যমে সি মানে হচ্ছে আলোর বেগ, এটা সবসময় মনে রাখবা। এবং শূন্য মাধ্যমে যে আলোর বেগটা সেটা অবশ্যই মনে রাখবা। শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁻8 মিটার/সেকেন্ড, এটা অবশ্যই মনে রাখবা, এমসিকিউতে আসে অনেক সময়। তাহলে এটা হচ্ছে আলোর বেগের সাথে যে সম্পর্ক। ঠিক আছে, অনেক সময় আলোর বেগ হচ্ছে কোয়েশনে দিয়ে দেয়, এটা জাস্ট এটাই মনে রাখবা যে আমরা
এ ইটা বি সমান যখন বলবো সি এ বাই সি বি, মানে এটা হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ এবং বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে মনে রাখবে এটাও যে শূন্য মাধ্যমে যে আলোর বেগটা আমরা বললাম যে 3 × 10⁻8 ms², ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম বেগ। অন্য যে কোনো মাধ্যমে আমরা যাই না কেন, সেটা ধরো কাঁচ হতে পারে বা পানি, যেটাই হোক, ওই মাধ্যমে বেগটা কিন্তু কমে যাবে, এই যে 3 × 10⁻8 ms² থেকে কমে যাবে। তাহলে এটা আমরা কি বললাম? আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। যে আমরা একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমে প্রতিসরণাঙ্ককে অনেকভাবে বের করতে পারি। যেমন তাদের নিজেদের প্রতিসরণাঙ্ক দিয়ে বের করতে পারি, নিজেদের হচ্ছে আলোর বেগ দিয়ে আমরা বের করতে পারি। তারপরে যদি আমি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যদি আমার জানা থাকে, তাহলে সেটা দিয়ে বের করতে পারি। অবশ্যই আমি ম্যাথ করাবো এবং সেটা অবশ্যই বোর্ড কোয়েশ্চন থেকেই তোমাদের প্র্যাকটিস করাই দিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ওকে, এখন আসো আরেকটা ঘটনা, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা তোমরা দেখবা। তার আগে এখানে মনে রাখবা অবশ্যই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা গোটার মূল কারণই হচ্ছে আলোর প্রতিসরণ, ঠিক আছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন গোটার মূল কারণ কি? আলোর প্রতিসরণ। এখন আলোর প্রতিসরণ কিন্তু দুইভাবে ঘটে, আমরা পড়ছি অলরেডি। একটা হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে এরকম হয়, প্রতিসরিত রশ্মি বেঁকে যায়। তো হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে এরকম বেঁকে যায়। কথা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা কি এই ঘটনার জন্য ঘটবে নাকি এই ঘটনার জন্য ঘটবে? উত্তর হচ্ছে অবশ্যই এই ঘটনার জন্য ঘটবে, এটার জন্য ঘটবে না। কেন এটার জন্য ঘটবে না একটু আমরা দেখি। যেমন আলোকরশ্মি যখন, যেমন ধরো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। এখন আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন আমরা কি পড়ছি যে এই যে আপতিত হলো রশ্মিটা, এটা হচ্ছে এই যে অবিলম্ব, এটা থেকে কিন্তু দূরে সরে যায়, এই যে এভাবে দূরে সরে যায়। এখন এই যে আপতন কোণ, এটা যদি আমরা আরও বাড়াই, মানে আরেকটা রশ্মি দ্বারা আপতিত করলাম, ঠিক আছে, তখন অবশ্যই এই যে প্রতিসরিত রশ্মি আরও দূরে সরে যাবে। যেমন দূরে সরে গিয়ে সে কোথায় চলে আসলো, আমি যদি দেখাই, ধরো এই রশ্মিটা আপতিত হলো, এটার জন্য প্রতিসরিত রশ্মি সমতল বরাবর আসলো। এবং সমতল বরাবর আসলে এখানে হচ্ছে যে প্রতিসরণ কোণ, সেটা কত হবে? 90 ডিগ্রি কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এই যে আপতন কোণ, এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হলো 90 ডিগ্রি। এই আপতন কোণের অবশ্যই একটা নাম আছে, এটাকে আমরা বলি থিটা সি, মানে যেটা হচ্ছে আমাদের ক্রান্তি কোণও মূলত বলা হয়। ক্রান্তি কোণ অথবা হচ্ছে সংকট কোণও বলা হয়, অথবা C4 হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও বলা হয়, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এটা কি হইল যে প্রতিসরণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি হলো। এখন আরেকবার আমি দেখাই, এখানে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, এভাবে হচ্ছে প্রতিসরিত হলো, তারপর আরেকটা আপতিত রশ্মি এখানে হচ্ছে প্রতিসরিত হয়ে 90 ডিগ্রি হলো। এখন আমি যদি আরেকটা আলোক রশ্মি এখানে আপতিত করে, যেটার জন্য আর কিন্তু প্রতিসরণ এরকম হবে না, তখন কী হবে? এই আলোক রশ্মিটা পুরোটাই প্রতিফলিত হয়ে এরকমভাবে চলে আসবে, মানে একই মাধ্যমে চলে আসবে। তাহলে এই যে ঘটনা, এটাকেই আমরা বলবো হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে। তাহলে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে অনেক ঘটনা ঘটে, এটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াই দিব। আর হচ্ছে ওকে, এখন আসো হচ্ছে আমরা বইয়ে যাই। ওকে, এখানে দেখো যে ফার্স্ট অফ অল বলছে শূন্যস্থানে আলোর বেগ যেটা প্রতি সেকেন্ডে এত, এখানে এত না বলে জাস্ট বলবা এটা হচ্ছে 3 × 10⁸ ms², ঠিক আছে। তারপর বলছে যে আলো যখন হচ্ছে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, তখন হচ্ছে আলোর বেগ হচ্ছে এর থেকেও কমে যায়। তার কারণটা হচ্ছে কি, যে শূন্যস্থানে কিন্তু আমাদের যে আলোর বেগটা সেটা সব থেকে বেশি, এই কারণে এটা বলছে। তারপরে হচ্ছে এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করার জন্য প্রতিসরণাঙ্ক, যে আলোর বেগে যাওয়ার যে ঘটনাটা আমরা বললাম, তারপর বলছে তোমরা ইচ্ছা করলেই দেখতে পারবে আলোর বেগে তারতম্যের জন্য এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময়
আলোক রশ্মি বেঁকে যায়, মানে দিক পরিবর্তন করে। এই যে হচ্ছে আলোর প্রতিসরণের যে ঘটনাটা, সেটা মেইনলি হলো কিন্তু আলোর বেগের তারতম্যের কারণে। কারণ যখন হচ্ছে আলোক রশ্মিটা ধরো যে কোনো মাধ্যম থেকে, যেমন এটা হচ্ছে শূন্য মাধ্যম আর এটা হচ্ছে কাঁচ অথবা হচ্ছে পানি, যেটাই হোক না কেন, শূন্য মাধ্যমে যে আলোর বেগ, এটা তো অবশ্যই আমরা জানি 10 to 8 ms/s, এবং এটাই হচ্ছে সর্বোচ্চ বেগ, ঠিক আছে, যেমন CA। তাহলে কাঁচ মাধ্যমে যে আলোর বেগ হবে যেমন CG, এটা অবশ্যই শূন্য মাধ্যমে বেগের তুলনায় কম হবে, ঠিক আছে। তাহলে যখন হচ্ছে এই যে আলোক রশ্মিটা শূন্য মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে গেল, তখন এই যে আলোক রশ্মিটা বেগে গেল, সেটা অবশ্যই এই বেগের তারতম্যের কারণেই হবে, ঠিক আছে। এখন আসো তারপরে এখানে কিছু ইম্পর্টেন্ট বলে নাই। দেন এখানে দেখো শূন্য মাধ্যমে ব্যাগ এখানে বের করছে, আর এখানে হচ্ছে এই যে 3 × 10⁸ m/s, পাই হচ্ছে 1.0, এগুলো কিন্তু প্রতিসরণাঙ্ক, মানে শূন্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.00, তারপরে বাতাসে হচ্ছে 1.00029, পানিতে হচ্ছে 1.33, কাচে হচ্ছে 1.52, এবং হীরাতে হচ্ছে 2.42। এগুলো একটু মুখস্থ করে নিবা, প্রতিসরণাঙ্কের মানটা অনেক সময় MCQতে আসে। তারপরে আসো এই যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটা প্রতিসরণের এই যে দুইটা সূত্র, প্রথম সূত্র আর হচ্ছে দ্বিতীয় সূত্র। এই যে প্রথম সূত্রতে বললাম না আপতিত রশ্মি এবং যে হচ্ছে লম্ব দিয়ে যে সমতল, এগুলো সবাই একই সমতলে থাকবে। তারপরে হচ্ছে দ্বিতীয় সূত্র যেটা, এটা নর্মালি হচ্ছে আমি যেভাবে বলছি যে যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে হচ্ছে যাবে, তখন যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, সেটাকে বলবা প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এটা হচ্ছে প্রতিসরণাঙ্কও কিন্তু বলা হয়। তারপরে দেখো এখানে বলছে কি যে প্রথম মাধ্যম শূন্য বা বাতাস হয়, তাহলে হচ্ছে প্রতিসরণাঙ্কটা হচ্ছে ফিক্সডটি। তারপরে দেখো এখানে বলছে যে মান 1 থেকে বেশি। আচ্ছা, তারপরে এখানে বলছে তাই হচ্ছে এটা তো বলছে যে প্রতিসরণের পর আলোক রশ্মি লম্বের দিকে হচ্ছে সরে যাবে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে। আর এই যে এটা যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বলি ঘন মাধ্যম, এবং এখানে বরের কারণে ঘন বলছে, এটা ঘন বলতে তার প্রতিসরণাঙ্ক বেশি, মানে এটা বেশি। তারপরে হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলতে পারি আলো হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি লম্বের দিকে বেঁকে যাবে, আর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে লম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অবশ্যই সেটা বুঝতে পারছো আশা করি যে কেন এটা বলছে। যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন হচ্ছে আবারও দেখে দিতেছি যে এটা যখন হচ্ছে হালকা মাধ্যম থেকে, যেমন এটা হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, যখন যাবে তখন আলোক রশ্মিটা অবিলম্বে দিকে বেঁকে যাবে, এই যে বেঁকে যাবে, তখন এই যে আপতন কোণ সেটা অবশ্যই হচ্ছে প্রতিসরণ কোণের থেকে বড় হবে। এবং যখন হচ্ছে ঘন মাধ্যম থেকে, যেমন এটা ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি যায় অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু মূলত বইয়ে বলা হয়েছে। তারপরে এসে এখানে বলছে যে প্রতিসরণ নিয়ে আলোচনা করা হচ্ছে বলে এই চিত্রগুলোতে শুধু আপতন রশ্মি প্রতিসরিত রশ্মি আঁকা হয়েছে। সবাইকে মনে রাখতে হবে যখনই আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন খানিকটা আলো প্রতিফলিত হয়। দুটি মাধ্যমের মাঝখানে কতখানি আলো প্রতিফলিত হবে প্রতিসরিত হবে সেটা নির্ভর করে মাধ্যম দুটি আপতন কোণের উপর, প্রতিফলন বাড়তে থাকে। আচ্ছা, তারপরে কিন্তু একই বলছে, একটু পরে নিও যে হচ্ছে হালকা মাধ্যম প্রতিসরণাঙ্ক বেশি, ঘন মাধ্যম প্রতিসরণাঙ্ক কম যেটা। আর এগুলা হচ্ছে জাস্ট যখন ম্যাথ করাবো তখন বোঝাই দেবো। তারপরে এই যে আসো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, এখানে জাস্ট এটাই বলছে যে একটা মাধ্যমে সাপেক্ষে আরেকটা মাধ্যমে প্রতিসরণাঙ্কটা বের করবো আমরা, ঠিক আছে। তারপরে এই যে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ যে প্রতিফলনটা, সেটা এখানে যা যা বলছি এটা একটু জাস্ট হচ্ছে রিডিং দিয়ে দিবা, যে মনে রাখবা এটা আলো প্রতিসরণের কারণে ঘটবে এবং যখন হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে ক্রান্তি কোণ অথবা হচ্ছে সংকট কোণ, এটা হচ্ছে ম্যাথের মাধ্যমে বোঝাই দেব, ঠিক আছে। ওকে, তাহলে আবার একটু বলে দিই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি আসলে। এটা হচ্ছে মেইনলি একটা আলোক রশ্মি যখন হচ্ছে, যেমন এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হবে তখন এই প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন তোর এই আপতন কোণটাকে আমি আরেকটু হচ্ছে বাড়াই নিলাম, যেমন হচ্ছে আরেকটু বাড়াই এটা আপতিত রশ্মি, তখন এটা হচ্ছে প্রতিসরিত রশ্মিটা হবে একদম সমতল বরাবর, তখন এই প্রতিসরণ কোণের মানটা হবে 90 ডিগ্রি।
তাহলে এই আপতন কোণের এই যে মানটা, এই মানের জন্য প্রতিসরণ কোণের মান হলো 90 ডিগ্রি। সো আমরা এই আপতন কোণটাকে বলবো থিটা সি, মানে ক্রান্তি কোণ। তারপরে যদি আমি আপতিত রশ্মিটাকে হচ্ছে এখানে আরেকটু বাড়াই দিই, যেমন এভাবে যদি আরেকটা আপতিত করি, তখন কিন্তু আর সেটা প্রতিসরিত হবে না, সেটা পুরোপুরিভাবে সে ঘন মাধ্যমেই ব্যাক করবে। তো এই যে ঘটনা, এটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটাই মনে রাখবা। আর তারপরে হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে বিভিন্ন ঘটনা ঘটে, জাস্ট হচ্ছে বই থেকে পড়ে দেবো সুন্দর মতো। ওকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। ধন্যবাদ সবাইকে, এবং ভালো মতো হচ্ছে পড়ে নেবা।